মনে করতে পারছেন না। যাই হোক, এই যে মানে অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আপনার একটা ইয়ে আছে, এটা হ্যাঁ না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বলছে আর কি। তো এইটা একটা মামলা, আরেকটা হচ্ছে এই বিস্ফোরক দ্রব্য মামলা। আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে। আর অন্য মামলা যেটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে মামলা, সেই মামলায় কিন্তু তাদের কারো 5 বছর, কারো 10 বছর, এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই। মনে হয় 2-3 জন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন, এদেরও শেষ হওয়ার পথে। এখন তাদেরকে ছাড়া হচ্ছে না। 5 বছর মেয়াদ যার, সে কিন্তু 10 বছর ধরে ফাও জেল খাটছে। আচ্ছা আপনি বলেন, বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্র? এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত? বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম, এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো? আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নাই। এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায় নাই। তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি, ডিজিটিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন। তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি, সুন্দরভাবে বলা যায়, সেগুলো আর না বললাম। উনি পিপি নিয়োগ দিতে পারেন প্রথম শুনানিতে। আচ্ছা, পরের শুনানি হইল সম্ভবত এই মাসের 7 তারিখে বোধহয়, মানে নভেম্বরের 7 তারিখে। সেই নভেম্বরের 7 তারিখে সম্ভবত, আমার ঠিক আমি ডেটগুলো ভুল করতে পারি, অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে। উনি পড়ার সময় পান নাই এখনো। এটা বিশাল বড় একটা এটা পড়ার এখনো সময় পায় নাই। আচ্ছা, তারপরের না সরি, এটা হলো এর আগেরটা। আর লাস্ট যেটা গেল সেটাতে বলেছে এখনো তাদের আরো সময় লাগবে। সেই সময় কবে? সেটা চেয়েছে জানুয়ারির 8 তারিখে পরের শুনানি। ডিসেম্বর, তারপরে জানুয়ারি। তো আসিফ নজরুল, আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই। আপনাকে বুঝতে হবে, এই দেশে আলেমরা জীবন দিয়েছে, তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, শুনানি হচ্ছে না। জানেন আপনি, আমি কালকে এক আলেমের সাথে কথা বললাম, তাদের এই শুনানিগুলো ডিলে করা হচ্ছে, সপ্তাহে একটা করে, একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে। এর বাইরে মামলা, মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায়। আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে, আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না। আসিফ নজরুল, আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি, আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে, এতদিন দেশে যাই নাই কেন? তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে, এটা আমরা জানি। তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না। কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও। এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই, বিশ্বাস করেন। বিডিআর এর পরিবারগুলো, আপনি জানেন, সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে, বাস ভাড়ার টাকা নাই ভাই, বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই। সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে, তারা আসতেছে, তাদের এই নাই ওই নাই। আর আসিফ নজরুল, আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে, কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো। আপনি তাদেরকে বার করেন না, এই কাজ কার? সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার দেওয়া হচ্ছে, কি বলে, চাপ দেওয়া হচ্ছে। পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে, তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন, রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব। আমি কালকে একজনের সাথে কথা বললাম, খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম। তিনি বললেন যে এই ভাই, আমাদেরকে এই থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে, জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা। জজ কে কোথায় আছে, এটা নিয়োগ কে দিবে, কোথায় কার জামিন হয়েছে? আপনি গত সপ্তাহে ঝিনাইদহে 2 জন এমপি হয়ে গিয়েছে, আপনার জামিন হয়ে গিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া চলে গিয়েছে 2 জনই। এটা কে? এটা আসিফ নজরুল এই খবর জানে? এটা তো তার মন্ত্রণালয়। এই খবর কে রাখবে? এই খবর সে রাখার সুযোগ পায় না। তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায়, ওই জায়গায় ওইটার নাম শুনলে আবার অনেকে উনি বুঝা ফেলতে পারে, আবার তার বিরুদ্ধে অ্যাকশন। তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তার এক গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য। তো এইভাবে আসিফ নজরুল চালাচ্ছেন। এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে, সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে, তাহলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে। কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো, তাহলে সবার আগে যেটা হইতো, তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা হইতো। বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার, সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো। আপনি জানেন, সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা, সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল
আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কোনো জায়গা থেকে কোনো ধরনের ঋণ নেওয়া হয় নাই, আপনার ব্যবস্থা নেওয়া হয় নাই, তাদেরকে আর্থিক কোনো সহযোগিতা। আপনি কর্নেল হাসিনুর ভাইয়ের সাথে কথা বলেন, জানতে পারবেন তাদেরকে কি পরিমাণে অসহযোগিতা করা হচ্ছে। একটা কমিটি তৈরি করছে, সেটার কোনো ফান্ড নাই, তো ফান্ড ছাড়া কমিটি তৈরি করবে কিভাবে? এইভাবেই করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিটি করার কথা, করা হয়নি। গুম কমিশন নিয়ে তো একটা হয়েছে, ওইটা নিয়ে করার কথা, এখনো পর্যন্ত করে নাই। করবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ ওইটা করলে আসিফ নজরুলের যে বাপ আছে ইন্ডিয়া, এই বাপেদের নাম বের হয়ে আসবে। আসিফ নজরুলের বাপ আওয়ামী লীগ, তাদের নাম বের হয়ে আসবে, যে কারণে সেটা নিয়ে কমিটি করা হচ্ছে না। আমার কোন কথাটা আসিফ নজরুলের বিশ্বাস নেই, সেটার বাইরে এগুলো আমি একদম প্রকাশ্যে, একদম ভিজিবল জিনিস, এইটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে, কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন, কেন এখন পর্যন্ত আলেমরা জেলে, কেন এখন পর্যন্ত বিডিআর এর লোকজন বের হইতে পারেনি। এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে সন্তুষ্ট হবো। তখন আমাদেরকে যদি সেনাবাহিনী না, FBI CIA থেকেও যদি আমাদেরকে কিছু বলে, আমরা তখন বিশ্বাস করবো না, না আসিফ নজরুল স্যার একটা ভালো মানুষ। দেখি নাই এই বদমাইশ সবার পরে শেখ মুজিবের ছবি তার ঘাট থেকে নামাইছে, জানেন তো এগুলি। সো আসিফ নজরুল একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। সো এই ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে, তার ব্যাপারে আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানো হবে। অপেক্ষা করেন। যারা যারা প্রথম আলোর অনুষ্ঠানে গিয়েছে তাদের ব্যাপারেও আমরা মনে রেখেছি, আগেই বলেছি, এগুলো মনে রাখা হবে। আমরা প্রথম আলো, আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, একদম জিরো। এই জায়গাতে কাউকে ছাড় দেওয়া মানে, সে আমার বাপ হইলো তারও ধরা হবে টুডে টুমোরো। যেখানে পাবো ওইখানে গলায় পাড়া দেয়া, যেখানে পাওয়া যাবে, যেখানে সুযোগ পাওয়া যাবে, যে এইখানে তার একটা ফল পাওয়া গিয়েছে, ওই সময় কিন্তু তখন আমার যেটা অস্ত্র আমি সেটা দিয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কথা বলি, আমার ডকুমেন্টের মাধ্যমে কথা বলি, আমার ভাষায় আমি কথা বলবো, তখন হাতে পায়ে ধরে লাভ নাই। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি এগুলো মূল্যবান তথ্য পেলাম, আলোচনা পেলাম। মানুষ আপনার কথা শুনতে চায়, খুব সহজ ভাষায় সঠিক সত্য কথাগুলো বলার চেষ্টা করুন। আমার আজকে সেই ছিল বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে, এরকম একটা ব্যাপার আমি দেখেছিলাম। একদম সংক্ষেপে এই বক্তব্য দিয়ে আমি শেষ করবো। বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে, নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? একটা সেকেন্ড, ইয়েস ইয়েস, ইয়েপ। দর্শক, আমি আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি, যে কমেন্টগুলো আমি চেষ্টা করছি আমার এখানে শো করানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ধরনের মতামতগুলি কিন্তু আমি এখানে যা প্রয়োজনীয় বিবেচনার কাছে আমি দেখানোর চেষ্টা করেছি। ইলিয়াস, আমি আপনার কথা শেষ করবো আজকে লাইভ। বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে, নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? বাংলাদেশ হায়দ্রাবাদ হচ্ছে এটা এখনো বলা সম্ভব না, কিন্তু মানে আমি মনে করি এটা এরকম আর ওইভাবে সম্ভব ইন্ডিয়ার পক্ষে, সেটাও আমি মনে করি না। কারণ এই দেশের মানুষ জীবন দিতে পারে, এবং হায়দ্রাবাদের মানুষও জীবন দিয়েছে। ওই সময় প্রায় 2 লাখ মানুষকে তারা ওই জায়গায় মেরেছিল, এবং অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছে। তাদের হায়দ্রাবাদ ওই সময় কি ছিল, সারা পৃথিবীর ভেতরে ধরেন মানে অর্থনৈতিক ভাবে কিন্তু সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এটা অনেকে হয়তো জানেন না। সবচেয়ে ধনী রাষ্ট্র, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল, তাদের এয়ারলাইন্স ছিল ওই সময়, রেল, এয়ার, সবকিছু তারা প্রথমেই করেছে পুরো ভারতের ভেতরে। ভারতের সবচাইতে মানে ধনী না, খালি পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন ছিল তারা। তো এখন ওদের বোধহয় এই কারেন্সির মানটা আমার ঠিক মনে নেই, আমি এটা নিয়ে পড়েছিলাম অনেক আগে, সম্ভবত কারেন্সির মান সবচেয়ে বেশি ছিল, বা এরকম কোন একটা দিক থেকে তারা পৃথিবীর সবচেয়ে ধনী একটা দেশ ছিল। তো এখন সেই দেশটাকে তাদের সেনাবাহিনী, এরা তো এমনি এমনি দেশ ছেড়ে দেয়নি। তবে ওইখানে গোয়েন্দা কিছু ছিল, যে গোয়েন্দা সংস্থার এবং হিন্দুদের, যাদেরকে আপনার নিজাম যিনি ছিলেন হায়দ্রাবাদের, নিজাম তো করে না, ওরা তো হিন্দুদেরকে ওরা সাম্প্রদায়িক ভাবে দেখে নাই, এবং অনেক হিন্দু কিন্তু মারা গিয়েছে। হিন্দুরা কিন্তু এই হায়দ্রাবাদের নিজামকে বাঁচাতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ হিন্দুরাই ইন্ডিয়া যখন অ্যাটাক করলো তখন তা ইন্ডিয়ার পক্ষে দাঁড়িয়ে গেল, যে কারণে নিজাম আর এটা করতে পারেনি। নিজামের উচিত ছিল আর্মিতে তাদের মুসলমান বাহিনীর মুসলমানদেরকে তাদের করা, সেটা সে করে নাই। যাই হোক, ওই অদূরদর্শিতার কারণেই হায়দ্রাবাদ আজকে এই অবস্থা। তা না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারতো। আর আমাদের বাংলাদেশের যেহেতু আমাদের সাথে একটা সবচাইতে বড় জিনিস হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রচন্ড রকমের এখন আওয়ামী বিরোধী, এবং আমাদের সরকারটা, আপনি আসিফ নজরুলের মতো 2-4টা ইন্ডিয়ানদের এজেন্ট এখানে থাকবেই, কিন্তু মূল যে সরকার, আমি মনে করি ইউনূস, তিনি হচ্ছে গিয়ে প্রচন্ড রকমের আমাদের দেশের স্বার্থের ব্যাপারে অনমনীয়।
আমি এন্টি ইন্ডিয়ান তাকে বলবো না, কিন্তু তার স্বার্থ নিয়ে তিনি কাজ করতে চান। আমি আমার স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনার মতো ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো, আমি মনে করি এটা বর্তমান সরকারের পলিসি না। যে কারণে আমার বিশ্বাস যে সরকার ভারত যদি কোনো ধরনের সামরিক অভিযানে যায়, সেটার ব্যাপারে যেটা করা দরকার সেটাই করবে। তো হায়দ্রাবাদ আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে কারণে মেলাইলে এক হবে না, কিন্তু যদি ওরকম কোনো কিছু হইতে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি সবচাইতে প্রধান ভূমিকা যাদের রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা। ভাই, গোয়েন্দা সংস্থা ছাড়া একটা দেশ টিকে থাকতে পারে না। আমাদের এই গত 15 বছরে এই সমস্যার কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থার আপনার এটা ফেলিউর বলবো না, তারা তাদের পক্ষে কাজ করেছে। 25শে ফেব্রুয়ারির পর থেকে এই দেশের গোয়েন্দা সংস্থা, আর্মি সবকিছু ভারতের কন্ট্রোলে ছিল এবং তারা যেভাবে বলেছে সেভাবেই চলেছে। সো সেই জায়গা থেকে যদি গোয়েন্দা সংস্থা এখন তো পার্শিয়ালি কাজ করছে, কিছু কিছু এখনো ডিজিএফ এর যে চিফ আছে তার আমার কাছে তার ব্যাপারে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু তার অতীত যেটা, তিনি 33rd ডিভিশনের কুমিল্লা ডিভিশনের ছিল, জিওসি ছিল, এবং সেইখানে থাকা অবস্থায় তিনার যে ভূমিকা, এর আগেও তার যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী তার রেকর্ডটা খুব একটা ভালো না। অতএব জনাব জাহাঙ্গীরকে এখান থেকে সরে যেতে হবে, আপনি নিজে নিজে এখান থেকে সরতে হবে, একজনকে বসাইতে হবে যিনি কিনা এই সরকারের তাবেদারি করে নাই, ইন্ডিয়ার তাবেদারি করে নাই, এরকম একজনকে বসাইতে হবে। সো আপনি আপনার হাতে গণহত্যার, এই ছাত্র হত্যার রক্ত লেগে আছে, ডিজিএফআইটা খুবই আমাদের ভাই মানে এসেনশিয়াল, যে এটাকে আমাদের শক্ত একজনকে রাখতে হবে যিনি কিনা ভারতের ব্যাপারে আসল তথ্যটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দিবেন। তো এটা যদি নাকি আমাদের ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা আগাম কিছু সতর্কতা পাবে। সেটার যদি নাকি তারা মনে করে যে ইন্ডিয়া সামরিক অভিযান চালাতে পারে এরকম কোনো ব্যাপার আছে, তাইলে আমি মনে করি আমাদের যুবকদেরকে ট্রেন আপ করা দরকার, তাদেরকে প্রাইমারি একটা মিলিটারি ট্রেনিং যেটা দরকার সেটা দিতে হবে, এবং আমাদের অস্ত্রের ব্যাপারে অস্ত্র কোথায় কোথায় থেকে আনা যায় খুব দ্রুত, আমাদের যুদ্ধ চলাকালীন সময়টাতে অস্ত্র কারা যোগান দিবে, কিভাবে পাবে, সেটার ব্যাপারে খুব শর্ট টাইমে পাকিস্তানের সাথে আমি মনে করি চুক্তি করা যাইতে পারে, চীনের সাথে করা যাইতে পারে, আমেরিকার কাছ থেকে অস্ত্র নেওয়া যাইতে পারে। তো এই জিনিসগুলি আমি মনে করি করা খুব জরুরি। হ্যাঁ, সেটা যদি করা হয় আসম ভাই, আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই ইনশাল্লাহ হায়দ্রাবাদ হবে না। ইন্ডিয়া যুদ্ধ করতে গেলে ইন্ডিয়া আমাদের হয়তো গলা কাটতে পারবে, কিন্তু ইন্ডিয়ার হাত পা ভেঙে যাবে, এটা মাথায় রাখতে হবে। কারণ তার এদিকে 7 সিস্টার আছে, ওইদিকে চীন আছে, ওইদিকে নেপাল আছে, ওইদিকে পাকিস্তান আছে, মিয়ানমার আছে, এই কি বলে শ্রীলঙ্কা, মিয়ানমারও বলা যায় যে তাদের সাথে একই রকমের সম্পর্ক। আবার ওই যে ইয়েতে কি বলে কয়দিন আগে আপনার মালদ্বীপে যেটা হলো, চারিদিকে মানে তার বর্ডার সংলগ্ন এবং বর্ডারের আশপাশে পুরো মহাদেশে তার কোনো বন্ধু নাই। ভারতের বেসিক্যালি সারা পৃথিবীতেই কোনো বন্ধু নাই। তো তারা সব দিক হারাবে, এবং এই যুদ্ধটা আমি মনে করি হওয়ার দরকার ভারতের সাথে, এরকম একটা যুদ্ধ তাদেরকে বুঝাইতে হবে যে তোমরা এখানে দাদাগিরি করার সময় না। এটা রাশিয়ার মতো বিশাল আকারে পরাশক্তি ভাই এখন পর্যন্ত ইউক্রেনকে করতে পারেনি। তো জুজুর ভয় দেখায় লাভ নেই। কিছু মানুষজন ভয় দেখায়, হ্যাঁ ভারত তো করে ফেলবে, এগুলো ভারতের কাছ থেকে টাকা খায়, তারপরে আমাদের ভেতরে একটা ইট ঢুকায় রাখে যে না ভারতের ব্যাপারে কথা বলা যাবে না। আরে ভাই, বাংলাদেশ স্বাধীন দেশ একটা। আপনি ইউরোপে দেখেন না, প্রথম বিশ্বযুদ্ধে ইতালি, তারপরে ইংল্যান্ড, ফ্রান্স, প্রতিটা যুদ্ধে কিন্তু জার্মান, প্রতিটা যুদ্ধে কিন্তু সবগুলো দেশকে নিয়ে নিয়েছে, রাখতে পারে নাই। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমনটাই বলছেন বিশেষ প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। একটি জারি হলো, আদালত গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে সরকারের মেয়াদ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনে অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবেন না 25 বছরের কম বয়সীরা। সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে। অধ্যাদেশ কত দিনের মধ্যে জারি হতে পারে তা নিশ্চিত করে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর আমরা বিভিন্ন বিষয় পরীক্ষা করেছি। সরকারের পক্ষ থেকে আর কোনো নির্দেশনা না আসায় খসড়া চূড়ান্ত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে, তারপর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার ব্যবস্থা হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা আদালতের রায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। যে সাফল্য প্রশংসায় ভাটছে ডক্টর ইউনূস সরকার। ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে 5 আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ 16 বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে। খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য। জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটে পুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাদ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চাটার দল খাটতে রাজি না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনূস সরকারের যে অসাম্য যে সাফল্য শুনলেন, যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে, যে আল্লাহ তাআলা সেই রহমত দান করেছেন বাংলাদেশের উপরে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে এমন একটি ভালো সরকার আপনি বসান, যে সরকার বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারবে আপনার রহমতে। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা,
ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হয়েছে। এই যে ইসকন নেতা, আসলে গ্রেফতার হয়েছে ইসকন নেতা রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক, এখানে ওকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এজন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে। সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। জানা গেছে ইসকন নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চিন্ময়। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট সহ নানা অভিযোগ করেন, কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে, অথচ তার বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়